ওয়েলকাম ব্যাক টু সুভাষিস ক্লাসরুম। অনেক দিনের পর আজকের আমরা আবারও মাধ্যমিকের আরেকটি ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আলোচনা করব, যা মাধ্যমিক এবং 11-এর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বিহেভিয়ার অফ গ্যাস বা গ্যাসের আচরণ। আশা করব তোমরা সবাই ভালো এবং সবাই সুস্থ আছো। এই ক্লাসটা মাধ্যমিক 2024-এর জন্য নয়, যারা নতুন সেশানে মাধ্যমিক 2025-এর জন্য প্রিপারেশান নেবে তাদের জন্য এই ক্লাসটি। কারণ এই ক্লাসে আমরা গ্যাসের আচরণ থেকে শুরু করব এবং প্রতিটা অধ্যায়গুলোকে আমরা খুব ভালোভাবে শেষ করব। আজকের এই সেশানে আমরা গ্যাসের আচরণ সম্পর্কে খুব ভালোভাবে জানব। সো গাইস, লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং যারা আমাদের এই সেশানে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আজকে আমরা পড়ব গ্যাসের আচরণ। গ্যাসের বিহেভিয়ার সম্পর্কে পড়ব। গ্যাসের আচরণ সম্পর্কে জানতে হলে আমাকে কঠিন এবং তরলের মধ্যে গ্যাসের কি পার্থক্য সেটা আমাকে আগে ভালো করে বুঝতে হবে, না হলে গ্যাসের সম্পর্কে আমাদের পুরোপুরি কমপ্লিট ধারণা আমাদের আসবে না। দেখো, পদার্থের অবস্থা সম্পর্কে তোমরা নিশ্চয়ই জানো। পদার্থের তিনটি অবস্থা আমরা মোটামুটি জানি, কঠিন, তরল এবং গ্যাসীয়। এছাড়াও দুটো অবস্থা আমাদের পাই, একটা হচ্ছে প্লাজমা দশা এবং আরেকটা হচ্ছে BIE। প্লাজমা দশা ভূগর্ভস্থ থেকে যখন ম্যাগমা ওঠে, এই ম্যাগমা যখন যেই অবস্থায় থাকে তাকেই বলা হয় কি প্লাজমা, ওই দশাটাকে বলা হয় কি পদার্থের প্লাজমা দশা। এবং BIE হচ্ছে বোস আইনস্টাইন কনডেনসেটেড। এটা এখনও রিসার্চ চলছে এর ব্যাপারে, ঠিক আছে। মোটামুটি আমরা ধরে নিতে পারি পদার্থের তিনটি অবস্থা, কঠিন, তরল এবং গ্যাস। কঠিন এবং তরলের সঙ্গে আমরা গ্যাসের তুলনা করব। গ্যাসের সঙ্গে এদের পার্থক্যটা কি সেইটা আগে ভালো করে বুঝতে হবে, তারপর আমরা গ্যাসের বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব। সেখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র বা অ্যাভোগাড্রোর প্রকল্প এবং গেলুসাকের সূত্র, সমস্ত কিছু জানব। কিন্তু এই সূত্রগুলো জানার আগে আমাকে প্রথমেই গ্যাস সম্পর্কে ভালোভাবে কী করতে হবে, ডাটাগুলো কালেক্ট করতে হবে, যাতে আমাদের পরবর্তী কোশ্চেনগুলো বা পরবর্তী সূত্রগুলো বুঝতে কোনোরূপ অসুবিধা না হয়। চলো দেখো, পদার্থের তিনটি অবস্থা আমরা ধরে নিয়েছি, কঠিন, তরল এবং গ্যাস। গ্যাসের থেকে এই কঠিন এবং তরলের মধ্যে কি পার্থক্য? কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, তোমরা সবাই জানো নিশ্চয়ই। কঠিন পদার্থের নির্দিষ্ট আকার এবং আয়তন বর্তমান, যেমন চিনির বিভিন্ন আকার আছে বা বিভিন্ন কঠিন পদার্থের বিভিন্ন রকম আকার বর্তমান। তরলের কি আছে? শুধুমাত্র আয়তন আছে, আকার নেই। তাহলে কঠিনের কি আছে? আকার, নির্দিষ্ট আকার এবং আয়তন বর্তমান। কিন্তু তরলের কি আছে? আকার আছে। তরলকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। শুধুমাত্র তরলের কি বর্তমান? আয়তন বর্তমান। কি বর্তমান? আয়তন। আকার থাকে কি তরলের ক্ষেত্রে? নেই। লিকুইডের কোনো আকার থাকে না। এবার দেখো আমরা গ্যাসের আকার এবং আয়তন আছে কি? কমেন্ট সেকশানে কমেন্ট করো। দেখো, তরলের এবং কঠিনের মধ্যে তাদের আমরা দেখলাম কঠিনের আকার এবং আয়তন দুটোই বর্তমান। তরলের দেখলাম আয়তন বর্তমান কিন্তু আকার নেই। গ্যাসের ক্ষেত্রে আকার এবং আয়তন দুটোই নেই, অর্থাৎ আয়তন নেই, আকার নেই, অর্থাৎ এর নির্দিষ্ট কোনোরূপ জ্যামিতিক আকার এবং আয়তন হয় না। যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আয়তনকে আমরা ধরে নিই গ্যাসের আয়তন। ক্লিয়ার করতে পারলাম? এছাড়াও যদি না বুঝতে পারো আরেকবার বলছি। ধরো আমি কি করলাম, একটা কন্টেনার নিলাম, যেখানে এটা করলাম, ধরলাম এই কন্টেনারের আয়তন ধরো 200 সেন্টিমিটার কিউব বা 200 মিটার কিউব, বা আমি ধরলাম 200 লিটার হয়েছে, অর্থাৎ বা 200 লিটার বলো, 200 মিটার কিউব বলো, বা আমরা এটা ধরলাম। আমি যদি এই কন্টেনারের ভেতর যদি একটা 2 কেজি ওজনের কি রাখি, কঠিন বস্তু রাখি, তাহলে এই পর্যন্ত জায়গা নেবে, আর বাকি অংশ কী হবে, কঠিন বস্তুটা ফাঁকা ছেড়ে দেবে। তাহলে কঠিনের ক্ষেত্রে কঠিন জায়গা নিল এটা। আমি যদি তরলে একই রকম আয়তনে নিই, 2 কেজি নিই বা
2 লিটার নিই, তাহলে 2 লিটার আয়তন নেবে আর বাকি অংশ কি করবে, তরল ছেড়ে দেবে। কিন্তু কি বললাম, আমি যদি 2 কিলো কঠিন বস্তু নিই তাহলে এই কন্টেনারে 2 কিলো জায়গা জুড়ে কি থাকবে, কঠিন বস্তুটা এবং তরল বস্তুটা থাকবে, আর বাকি অংশ কি থাকবে, ফাঁকা। বোঝা গেল, ফাঁকা থাকবে। কিন্তু এই 200 লিটার যদি এই কন্টেনারের ভেতরে আমরা যদি 2 কেজি কি ঢোকাই বা 2 লিটার গ্যাস ঢোকাই, গ্যাস কিন্তু 2 কিলো জায়গা নেওয়ার পর বাকি অংশ ছাড়বে না, পুরোটাই কি হবে, চারদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ এই কন্টেনারের যে টোটাল আয়তন 200 লিটার, তখন ওই 2 কিলো গ্যাসের আয়তন হবে কি 200 লিটার। ক্লিয়ার করতে পারলাম? কারণ ঠিক আছে, কারণ আমরা জানি গ্যাসের নির্দিষ্ট আয়তন বর্তমান নেই। গ্যাসকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার এবং আকৃতি বা আয়তন কি করে, সেই পাত্রের আয়তন দখল করে। তাহলে 2 কিলো গ্যাস রাখলেও তার আয়তন 200 লিটার হবে, 1 কিলো গ্যাস রাখলেও 200 লিটার হবে, ঠিক আছে, বা আমি 5 কিলো গ্যাস রাখলেও 200 লিটার হবে। এছাড়াও আরও একটা মজার জিনিস শোনো, যদি আমরা 200 লিটারের এই যে মোট কন্টেনারের আয়তন কত 200 লিটার, আমি 200 লিটারের জায়গায় যদি আমরা চাপ বাড়িয়ে যদি 500 লিটার গ্যাসকে এখানে ভরতে চাই তাও ভরতে পারবো। অর্থাৎ গ্যাসের ইচ্ছা খুশি আয়তন এবং আয়তন আমরা বাড়াতে কমাতে পারি। সেখানে কখনো উষ্ণতা বাড়িয়ে বা উষ্ণতা কমিয়ে, কখনো চাপ বাড়িয়ে, কখনো চাপ কমিয়ে। ক্লিয়ার? এই জন্য গ্যাসের কোনোরূপ আকার এবং আয়তন বর্তমান নেই। ঠিক আছে, এবার এই আকার এবং আয়তন কেন নেই সেটা ব্যাখ্যা করব। দেখো, প্রথম গ্যাসের পদার্থের বৈশিষ্ট্য কি, গ্যাসীয় অণুর গতি ফোর্স। গ্যাসীয় অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স, আন্তরাণবিক বল। কি বললাম, গ্যাসীয় অণুগুলোর মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তরাণবিক আকর্ষণ বল কি হয়, নগণ্য হয়। কি হয়, নগণ্য হয়। যেমন দেখো, এটা যদি ইন্টারআণবিক বা গ্যাসের, এটা যদি কঠিনের অণু ধরো, এটা যদি আমরা তরলের অণু ধরি, আর এটা যদি আমরা গ্যাসের অণু ধরি, গ্যাস কঠিন পদার্থের অণুগুলো দেখো কাছাকাছি থাকে। অর্থাৎ কাছাকাছি থাকার জন্য কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয়। ঠিক আছে, ঘনত্ব বেশি হয় এবং ভর বেশি হয়। তার তুলনায় তরলের দেখো একটু ফাঁকা ফাঁকা, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স কঠিনের থেকে তরলের কম, ফলে এর আয়তন এবং ভর একটু কম হয়। ঠিক আছে, এবং ঘনত্ব কঠিনের তুলনায় কম হয়। এবার গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, অর্থাৎ ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তরাণবিক আকর্ষণ বল এতই নগণ্য যে এতই নগণ্য গ্যাসের অণুগুলো স্বাধীনভাবে বিচরণ করতে পারে, ফলে এদের নির্দিষ্ট আকার এবং আয়তন থাকে না, এবং এদের আয়তন তো থাকে না, এবং এদের ইন্টারমলিকুলার ফোর্সের কম হওয়ার জন্য এদের ঘনত্ব কম হয়। এই জন্য গ্যাসের ঘনত্ব সবসময় কম হয় কার তুলনায়, কঠিন এবং তরলের তুলনায়। ক্লিয়ার হলো এই পর্যন্ত? তাহলে আকার এবং আয়তন আমাদের কঠিনের থেকে এবং তরলের থেকে বেশি হয়, কারণ বোঝা গেল ইন্টারমলিকুলার ফোর্স এতটাই নগণ্য হয়, গ্যাসের অণুগুলো কি হয়, অনেক দূরত্বে অবস্থান করে, ফলে এর আয়তন বেশি হয় কিন্তু ঘনত্ব এবং ভর কমে যায়। ঠিক আছে, এবং খুব সহজে এর সংকোচনশীলতা এবং প্রসারণশীলতা। সংকোচন মানে কি, এক জায়গায় জড়ো হওয়া। প্রসারণ মানে কি, চারদিকে ছড়িয়ে পড়া। যেহেতু ইন্টারমলিকুলার ফোর্স বা আন্তরাণবিক বল কার ক্ষেত্রে বেশি, গ্যাসের ক্ষেত্রে বেশি, আমাদের কঠিনের ক্ষেত্রে বেশি, তরলের ক্ষেত্রে তার তুলনায় কম, এবং গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম। ইন্টারমলিকুলার ফোর্স এতটাই কম হওয়ার জন্য এই গ্যাসের অণুগুলোকে আমরা ইচ্ছা খুশি সংকোচন এবং প্রসারণ করতে পারি। তাপমাত্রা কমালে সংকোচন হবে, আবার তাপমাত্রা বাড়ালে বা উষ্ণতা আমরা যদি টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে আমাদের গ্যাসের অণুগুলোর প্রসারণ হবে। ঠিক আছে, তাহলে আমরা বিভিন্ন ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে গ্যাসের বিভিন্ন রকম প্রকৃতি আমরা দেখতে পাই। এছাড়াও আন্তরাণবিক বল বা ইন্টারমলিকুলার ফোর্স, ইন্টারমলিকুলার ফোর্স গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে কম। কার বেশি, কঠিনের ক্ষেত্রে সবচেয়ে বেশি, সবচেয়ে কম কার, গ্যাসের ক্ষেত্রে। ফলে এই আন্তরাণবিক বলের জন্যই, এই আন্তরাণবিক ফোর্স কম হওয়ার জন্যই এর ঘনত্ব কম হয় এবং এর আয়তন বেশি হয়। ঠিক আছে, এবং উষ্ণতা এবং চাপ এবং উষ্ণতা বাড়িয়ে কমিয়ে আমরা গ্যাসের সংকোচন এবং ঘনত্ব আয়তন বাড়াতে বা কমাতে পারি, এবং ঠিক একই রকমভাবে চাপ বাড়িয়ে কমিয়ে আমরা ঘনত্ব
ঘনত্ব আয়তন আমরা গ্যাসের ক্ষেত্রে বাড়াতে বা কমাতে পারি। এবং এই ঘনত্ব কীভাবে বাড়াবো বা এই চাপ কীভাবে বাড়বে বা চাপ কি ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে চাপ বা উষ্ণতা বাড়বে সেইগুলো আমরা সূত্রে পড়ব। বয়েলের সূত্র, চার্লসের সূত্র, আমরা গেলুসাকের গ্যাস আয়তন সূত্র, গেলুসাকের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে আমরা বিস্তারিত জানব। ঠিক আছে, মোটামুটি এটা জেনে রাখো। এবং ব্যাপন ক্রিয়া কি বলছি, কোনো জায়গায় ধরো আমি কি করলাম, আমি একটা জায়গায় দাঁড়িয়ে বডি স্প্রে মারলাম গাড়িতে, তাহলে আমি প্রথমেই সেন্ট পাবো কি বডি স্প্রে, এবং কিছুক্ষণ পর আরও এর বডি স্প্রে যে সেন্ট চারদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ কম ঘনত্বের বেশি ঘনত্বের বায়ু কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ার ঘটনাকে আমরা কি বলি, ব্যাপন। কি বলি, ব্যাপন। এই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে একটা গ্যাস চারদিকে ছড়িয়ে পড়ে। তাহলে গ্যাস ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কী হয়, প্রসারিত হয়। ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কী হয়, প্রসারিত হয়। ক্লিয়ার করতে পারলাম? ঠিক আছে, এবার আমরা কী কী ক্রাইটেরিয়া অ্যাপ্লাই করলে গ্যাসের চাপ এবং উষ্ণতা বাড়াবো সেইটা একটু দেখে নিই, তারপরে আমরা বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। তোমাদের ফার্স্ট যে টপিক সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, দেখো গ্যাসের ক্ষেত্রে আমরা ধরলাম এই কন্টেনারের ভিতরে আমরা কী করলাম, গ্যাস রাখলাম, একাধিক গ্যাস। এই গ্যাস যদি রাখি, এই গ্যাসকে যদি আমরা টেম্পারেচার হিট করি, অর্থাৎ টেম্পারেচার আমরা বাড়াই, তাপমাত্রা যদি বাড়াই বা উষ্ণতা বাড়াই, তাহলে গ্যাসের আয়তন কী হবে, বৃদ্ধি হয়। গ্যাসের আয়তন বৃদ্ধি হয়। এই মুখটা যদি এই কন্টেনারের মুখ বন্ধ করি তাহলে আয়তন বৃদ্ধি হবে না। ধরো এটা সিল করলাম, তাহলে আয়তন বৃদ্ধি হবে না, এটা অবশ্যই খুলে রাখতে হবে। ঠিক আছে, অর্থাৎ তাপমাত্রা বাড়ালে আয়তন কী হয়, আয়তন বৃদ্ধি পায়। ক্লিয়ার? এবং যদি এটা বন্ধ করার পর এখানে এই কন্টেনারের মুখ যদি আমরা বন্ধ করে যদি প্রেসার বাড়াই, তাহলে ভলিউম অর্থাৎ আয়তন কমে যাবে। ঠিক আছে, কারণ তোমরা নিশ্চয়ই দেখেছো আমরা যে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করি, অক্সিজেন কি গ্যাস, অক্সিজেনকে লিকুইড আকারে কি করা হয়, আমাদের সিলিন্ডারে ভরা হয়। কারণ কি, লিকুইড আকারে করলে আয়তন কি হয়, কমে যায়। আমরা তাই দেখলাম তো, আয়তন কার বেশি, গ্যাসের বেশি। আর আয়তন কম কার, কঠিনের। আর তরলের আয়তন আমার গ্যাসের তুলনায় অনেকটা কম, ফলে লিকুইড আকার ধারণ করে কি, ওই অক্সিজেন গ্যাস। ঠিক আছে, আর যত প্রেসার মারবো বা প্রেসার বেশি দেওয়া হবে তত গ্যাস কি হবে, গ্যাসের ভলিউম বা আয়তন কমে যাবে। ঠিক আছে, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, চাপ বাড়ালে আয়তন কমে। তাহলে চাপের সাথে আয়তনের কী সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এবং চাপের সাথে উষ্ণতার আমাদের আয়তনের সঙ্গে, গ্যাসের আয়তনের সঙ্গে উষ্ণতার কী সম্পর্ক, সরল সম্পর্ক। এই দুটোই বলেছেন আমাদের চার্লস এবং বয়েল। আর ওটা কি আমরা বলি চার্লস এবং বয়েলের সূত্র। একদম ইজিলি তোমরা খুব সহজেই তোমরা চার্লস এবং বয়েলের সূত্র মনে রাখতে পারবে। ক্লিয়ার? আশা করবো ক্লিয়ার। এবার আমরা যাচ্ছি কি চার্লস এবং বয়েলের সূত্র। এছাড়াও আমি এই টপিকে ঢোকার আগেই বলে দিই, কিছু কিছু জিনিস টপিক আছে তোমাদের শর্ট কোশ্চেন জিজ্ঞাসা করে, বায়ুমণ্ডলীয় প্রেসারের মান কত, বা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান কত। আমাদের 45 ডিগ্রি অক্ষাংশে গ্যাসের উষ্ণতা 0 ধরে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপের মান বার করি, যার মান 76 সেমি পারস্তম্ভের চাপ বা 760 মিলিমিটার অথবা 1 ATM। চাপের একক আমরা সবাই জানি পাস্কেল। পাস্কেল এককে এর মান হচ্ছে 1.013 × 10⁵ পাস্কল। ঠিক আছে, এইটাই আমাদের এসআই পদ্ধতিতে চাপের মান। ঠিক আছে, আর পারস্তম্ভের চাপ কত ধরা হয়, 76 সেন্টিমিটার বা 760 মিলিমিটার বা 1 ATM অ্যাটমসফিয়ার চাপ, 1 ATM বা অ্যাটমসফিয়ার চাপ। ক্লিয়ার? এবার আমরা করছি কি, এবার আমরা পড়ব চার্লস এবং বয়েলের সূত্র। দেখো প্রথমে আমরা করব বয়েলের সূত্র, তারপর চার্লস, তারপর গেলুসাক, তারপর সবার শেষে অ্যাভোগাড্রো। বয়েলের সূত্র কি, বা বয়েলের সূত্র আমরা কিভাবে মনে রাখবো, কোন সহজে মনে রাখবো, কি পদ্ধতি অ্যাপ্লাই করলে খুব সহজে মনে রাখা যাবে, এর প্রতিটা বিষয় আমরা এখানে খুব সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দেব। আশা করব তোমাদের কোনো রূপ সমস্যা আর হবে না, যেখানে তোমরা খুব সহজেই এটাকে মনে রাখবে। এবং শর্ট ট্রিক্সও বলবো, যেখানে তোমরা বয়েলের সূত্র ভুলবে না, কখনোই ভুলবে না।
এই সেশানে শর্ট ট্রিক্সের সঙ্গেই আমরা সেইগুলো আলোচনা করব, যেখানে তোমরা অতি সহজেই এটাকে করতে পারবে। বয়লের সূত্র লেখার আগে প্রথমেই বলে দিই গ্যাসের যে সমস্ত জিনিসগুলো তোমাদের জানতে হবে। গ্যাসের চাপকে আমরা বলি প্রেসার, যেটা আমরা ধরি কি পি দ্বারা। গ্যাসের আয়তনকে আমরা ধরি ভলিউম, আয়তনকে আমরা ইংরেজিতে বলা হয় ভলিউম, যাকে আমরা ধরি ভি। গ্যাসের উষ্ণতাকে আমরা ধরি টি, টেম্পারেচার কি ধরি টি, এবং গ্যাসের ভরকে আমরা ধরি এম। ঠিক আছে, এইগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ কি এইগুলো অর্থাৎ ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে আমরা সমস্ত কিছুকে চিহ্নিত করব। প্রেসারের পি, ভলিউমের ভি, টেম্পারেচারের টি এবং মলিকিউলার ওয়েটের এম। ক্লিয়ার হলো? বলছে কোনো গ্যাসের আয়তনের সঙ্গে প্রথমে আমরা পি এবং টি এর তুলনা করব দুটো সূত্রে। পি এর সঙ্গে তুলনা করব বয়লের সূত্রে এবং ভি এর সাথে টি এর তুলনা করব চার্লসের সূত্রে, যেখানে এম সবসময় স্থির থাকবে। কিভাবে মনে রাখবো? শর্টকাট ট্রিক্স আগে প্রথমেই বলি। বয়লের সূত্র কি? বয়েল সূত্র হচ্ছে কি, মনে রাখবে কি করে? শর্টকাট ট্রিক্স, শর্ট ট্রিক্স কি ভিআইপি বয়। তাহলে বয়েল কি সূত্র বললো? বয়েল বললো ভিআইপি বয়, ওটাই বয়েলের সূত্র। অনেকের এই কথাটা মজার ছল মনে হলেও এটাই বয়েলের সূত্র। স্যার এটা তো বইতে নেই, তাহলে আপনি কিভাবে বলছেন ভিআইপি বয় মানে বয়েলের সূত্র? দেখো, ভিআইপি বয় কথা অর্থ, ভি কথা অর্থ ভলিউম, আই কথা অর্থ ইনভার্সলি প্রপোর্শনাল, যাকে আমরা বলি ব্যস্তানুপাতিক, পি কথা অর্থ প্রেসার। অর্থাৎ বয়েল বলেছে কোনো গ্যাসের আয়তন ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, অর্থাৎ কোনো গ্যাসের আয়তন চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, ওটাই বয়েলের সূত্র। যেখানে কি স্থির? কোনো গ্যাসের উষ্ণতা এবং ভর স্থির। ক্লিয়ার? তাহলে বয়েল কি বললো? ভিআইপি বয়। মনে রাখার ট্রিক্স হচ্ছে ভিআইপি বয়। ভি কথা অর্থ ভলিউম, ভলিউম অফ গ্যাস, আই কথা অর্থ ইনভার্সলি প্রপোর্শনাল, কার সঙ্গে? পি, পি কথা অর্থ গ্যাসের চাপ। ঠিক আছে, অর্থাৎ এখান থেকে আমরা কি লিখব? এটার মানে কি? ভি সমানুপাতিক 1/p, সমানুপাতিক নয় ব্যস্তানুপাতিক। 1/p লিখছি, কথা অর্থ কি? ইনভার্সলি প্রপোর্শনাল। যদি শুধু প্রপোর্শনাল হতো তাহলে ভি ভ্যারাইজার পি হতো। ঠিক আছে, এটাকে বলা সমানুপাতিক, এটাকে বলা কি? ব্যস্তানুপাতিক। কারণ কি এখানে 1/p আকারে লিখছি, যেখানে আয়তন বাড়লে চাপ কমে। এটাই হচ্ছে বয়েলের সূত্র। সূত্র কিভাবে লিখবো? একদম অতি সহজেই মনে রাখবো। শুধু মনে রাখবো কি? ভিআইপি বয়, অর্থাৎ ভি এর সঙ্গে কি সম্পর্ক? ভি ভ্যারাইজার 1/p। ঠিক আছে, এটাই দেখেই আমরা সূত্র লিখব। দেখো কি অতি সহজেই আমরা সূত্র লিখছি। দেখো, ভি সঙ্গে কি সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কারণ আমরা এই ট্রিক্সে অনুযায়ী জানতে পারলাম কি? ভিআইপি কথা অর্থ ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, কার? গ্যাসের প্রেসার, তাই তো? সেখান থেকে আমরা পেলাম ভি ভ্যারাইজার 1/p, যেখানে কি স্থির? যেখানে এম ও টি, টি আছে কি? কনস্ট্যান্ট, তাই তো? কনস্ট্যান্ট বা স্থির, বা আমরা ফিক্সড করছি, এম আর টি হচ্ছে ফিক্সড। তাহলে এটাই লিখব। কোনো গ্যাসের ভর এবং উষ্ণতা অপরিবর্তিত থাকলে কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। বলো এবার মুখস্থ করতে হবে না তোমার এটা সহজ? এইটা মনে রাখা সহজ না পুরো মুখস্থ করা সহজ? কারণ এটা দেখেই লিখছি আমরা, তাই তো? তাহলে কোনো গ্যাসের ভর ও উষ্ণতা অপরিবর্তিত থাকলে বা তোমরা স্থির থাকলে যা লিখতে পারো, গ্যাসের আয়তন কার সঙ্গে? চাপের সঙ্গে, চাপের সঙ্গে ব্যস্তানুপাতে, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়।
ক্লিয়ার? কোনটা থেকে লিখলাম? এই গাণিতিক রূপ, এটা কি আমরা গাণিতিক রূপ ধরবো, বা এইটাই হচ্ছে সেই শর্ট ট্রিক, যেখানে আমরা বয়েল বলেছিল ভিআইপি বয় সূত্রে তাই বলেছিল ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার। ঠিক আছে, আমরা ইংরেজিতে কেন বলছি, এগুলো 11-12 আবার ঠিক লাগবে, তাহলে ইংরেজি নামগুলো জেনে যাও, তাহলে 11-12 গিয়ে তোমাদের কোনো রূপ সমস্যা হবে না। আর এটা 11-এর পার্টে আছে। ঠিক আছে, আর তোমাদের জন্য সুখবর, যারা নতুন মাধ্যমিক দিচ্ছ তাদের আমরা কেমিস্ট্রি ক্লাস খুব শীঘ্রই শুরু করব আমাদের এই শুভাশিস ক্লাসরুম চ্যানেলে। সো লাইক এবং শেয়ার করো বন্ধুদের সঙ্গে, এবং আমাদের এই বার্তাটা সবার কাছে পৌঁছে দাও, এবং যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো। চলো, তাহলে এটাই আমরা লিখলাম বয়েলের সূত্র। এবার বয়েলের সূত্রে গাণিতিক রূপ আমাদের লিখতে বলে। গাণিতিক রূপ তো আমরা লিখেই ফেলেছি, একদম সোজা জিনিস, কিন্তু এটা লেখার আগে প্রথমেই আমাদের কি করতে হয়, এই VPMT এগুলোকে কি ধরে বা কি লেখা হয় সেটা আমাকে লিখে দিতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে এখানে লিখবে ধরি। আচ্ছা, গাণিতিক রূপ পয়েন্ট করবে, গাণিতিক রূপ পয়েন্ট করলাম এরকম সুন্দর করে। ধরি গ্যাসের ভর M, উষ্ণতা টেম্পারেচার T, চাপ P ও আয়তন V আছে। এবার অতএব দিয়ে লিখবে বয়েলের সূত্র অনুযায়ী বা সূত্র অনুসারে, বয়েলের সূত্রানুসারে V আমাদের সমানুপাতিক 1/P বা V ব্যস্তানুপাতিক 1/ব্যস্তানুপাতিক P। ঠিক আছে, এটা সমানুপাতিক চিহ্ন, 1/, লেখা মানে কি, এটা ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যেখানে V বাড়লে P কমে, তাই বলেছে নাকি। বয়েল কি কি স্থির ছিল, যেখানে M ও কি ছিল, P স্থির। তাহলে এটা লিখে দেবো। হলো, এই পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে কমেন্ট সেকশনে জানাও। এবার আমাদের এই সমানুপাতিক চিহ্ন আমরা রাখি না, পরবর্তীকালে সমান চিহ্ন দিই। এই সমান চিহ্ন আনার জন্য আমরা ধ্রুবক আনি, আর ধ্রুবকটা আমরা এই কয়েকটা যে অ্যালফাবেট আমরা ব্যবহার করেছি সেটা বাদ দিয়ে লিখব। ঠিক আছে, চলো, বা অর লিখবে তোমরা, বা এই চিহ্নটাও দিতে পারো। তাহলে V সমান K/P, কে আমরা কি করছি, ধ্রুবক। তাহলে K সমান সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক হলো। তাহলে V সমান K/P, K সমান সমানুপাতিক ধ্রুবক। গুণ করে দাও, কোনে কোনে গুণ করে দাও, তাহলে PV সমান K। এটাই হচ্ছে কি আমাদের বয়েলের সূত্রের গাণিতিক রূপ। তাহলে এখান থেকে আমরা কি সংজ্ঞা পেলাম, এখান থেকে আমাদের বয়েলের সূত্রের সংজ্ঞা পাই, যেখানে দেখলাম P এবং V অর্থাৎ প্রেসার এবং ভলিউম এর গুণফল সবসময় ধ্রুবক হবে, অর্থাৎ গ্যাসের ভর, গ্যাসের আয়তন এবং চাপের গুণফল সর্বদাই ধ্রুবক হবে, যেখানে M এবং P যদি স্থির রাখা হয়। এর কথার অর্থ কি, যদি কোনো গ্যাসের এই কন্টেনার নিলাম, ঠিক আছে, যেখানে যদি আমরা কোনো গ্যাস নিয়েছি এর ভেতরে, ঠিক আছে, গ্যাস নিলাম, যদি এই গ্যাসের M এবং P অর্থাৎ গ্যাসের ভর এবং P যদি আমরা কি করি ফিক্সড রাখি, তাহলে এই গ্যাসের চাপ বাড়ালে, যদি এই কন্টেনারে এই মুখটা যদি আমরা চাপ বাড়িয়ে এই পর্যন্ত আনি, তাহলে আয়তন দেখো, আগে পুরো আয়তন ছিল পুরোটা, আর এখন আয়তন কমে হয়ে যাবে কি, যদি এই পর্যন্ত আনি তাহলে আয়তন কমে যাবে। তাহলে চাপ যদি আমরা বাড়াই তাহলে আয়তন কমে যাবে, বা আয়তন যদি আমরা বাড়াই তাহলে চাপ আমাদের অবশ্যই কমে যাবে। কি স্থির থাকবে, অবশ্যই MOT। ঠিক আছে, আশা করব কারোর কোনো ডাউট নেই। ডাউট থাকলে কমেন্ট সেকশানে জানাও। ঠিক আছে, এবং এর পরিপ্রেক্ষিতে আমরা একটা কোশ্চেন বলবো, সেটার উত্তর তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে অবশ্যই। ঠিক আছে, আর এই সূত্রটা বয়েল আবিষ্কার করেছিল কি 1662 খ্রিস্টাব্দে, যেখানে তিনি গ্যাসের
আয়তন এবং চাপ সংক্রান্ত সূত্র দিয়েছেন, যেখানে গ্যাসের আয়তন এবং চাপের সঙ্গে সম্পর্ক সবসময় ব্যস্ত অনুপাতে থাকবে, যেখানে এম এবং টি উভয়ই স্থির রাখা হবে। এম এবং টি যদি উভয় স্থির না রাখি, তাহলে গ্যাসের সূত্র, আমাদের বলের সূত্র কোথাও অ্যাপ্লাই হবে না। এইটা ভালো করে মনে রাখবে। যদি এম এবং টি যদি আমরা ফিক্সড না রাখতে পারি, তাহলে ভি বাড়ালে পি কমবে না, বা পি বাড়ালে ভি কমবে না, কখনোই সম্ভব নয়। অবশ্যই আমাকে এম এবং গ্যাসের ভর এবং উষ্ণতা অবশ্যই আমাকে ফিক্সড রাখতেই হবে। এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবার এই বয়লের সূত্র আমরা পড়লাম। এবার দুটো কোশ্চেন বলে, বয়লের সূত্রের গাণিতিক রূপ এবং বয়লের সূত্র লেখো, এবং বয়লের সূত্রের লেখচিত্রের প্রকৃতি কি সেটা আমরা বলবো। তার আগে একটা কোশ্চেন বলছি আমি। কোশ্চেনটা দেখো, কোশ্চেনটা তোমাদের স্ক্রিনের সামনে উঠছে নিশ্চয়ই। দেখো, কোনো বেলুনে বা কোনো বেলুনে যদি ফুঁ দিই, তাহলে আয়তন বাড়ে আর সঙ্গে চাপও বাড়ে। আর বয়েল বলেছিল কোনো গ্যাসের আয়তন বাড়লে চাপ কমবে। বলছে এই বেলুনে ফুঁ দিলে আয়তন বাড়ে, এখানে কি বয়েলের সূত্র প্রযোজ্য হয়? সপক্ষে যুক্তি দাও বা বিপক্ষে যুক্তি দাও। যদি তোমাদের কারোর এই কোশ্চেনের অ্যান্সার জানা থাকে, তাহলে তোমরা ফটাফট কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো এবং আমাদের উত্তরটা আমাদের কাছে পৌঁছে দাও। আর না হলে আমি তো বলবোই তোমাদের, ঠিক আছে। ততক্ষণ আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। বলো, আমরা ওয়েট করছি কমেন্ট পাওয়ার জন্য। দেখো, এর সবচেয়ে প্র্যাকটিক্যাল উদাহরণ আমি দিচ্ছি। দেখো, দেখতে পাচ্ছ এটা একটা বেলুন। তাহলে দেখো, এর ভর এবং আমার আয়তন আছে নিশ্চয়ই। এই বেলুনের ভিতরে আয়তন আছে, বা বেলুনের ভিতরে গ্যাসের আয়তন বর্তমান। তাহলে আমার এর ভর ধরলাম আমি এই যে বেলুনটা আমরা নিয়েছি, এই বেলুনের ভর ধরলাম আমরা 1 গ্রাম, ঠিক আছে, 1 গ্রাম। এবার এটা যখন ফোলানো হবে, এর আয়তন বাড়বে নিশ্চয়ই। দেখো, আমরা ফুলিয়ে দেখি। তাহলে বয়েল বলেছিল কোনো গ্যাসের আয়তন বাড়লে চাপ কমবে, অবশ্যই কমবে। তাহলে আমরা প্র্যাকটিক্যালি দেখি কোনো গ্যাসের আয়তন বাড়ালে চাপ বাড়ে কি কমে, ঠিক আছে। তাহলে বেলুনটা ফোলাই, তাহলে বুঝতে পারবে তোমরা। চলো, এই বেলুন দেখো, এর আয়তন আমরা ভর আমরা ধরেছিলাম আগে 1 গ্রাম, ঠিক আছে। দেখো, আমরা ফুঁ দিয়েছি, তাহলে ভিতরে গ্যাস ভরেছি। তাহলে গ্যাস ভরার ফলে এই বেলুনটার আয়তন বাড়ছে নিশ্চয়ই, তাই তো। তাহলে গ্যাসের এই বেলুনে গ্যাস ফুঁ দেওয়ার ফলে আমাদের এই বেলুনের ভেতরে গ্যাসের আয়তন বাড়ছে। তাহলে দেখো, চাপও কমার কথা। বয়লের সূত্র অনুযায়ী কী করে কমার কথা? চাপ কমার কথা। কিন্তু দেখো, এই যে ভেতরে বায়ুর আমাদের গ্যাসের অণুগুলো আমাদের এই বেলুনের চারপাশে ধাক্কা মারছে, ফলে দেখো প্রেসার বাড়ছে। আর এরপরে যদি আমরা বেশি করে বায়ু দিই, তাহলে বেলুনটা একটা সময় কী হবে? ফেটে যাবে, তাই তো, হ্যাঁ কি না? তাহলে দেখো, আমরা আগে বেশি আমরা আমরা আরও বেশি আয়তন ভরে দেখছি। চাপ যদি বেশি হয় তাহলে ফাটবে তো। তাহলে দেখো, আমরা চাপ বেশি করলে ফাটছে নাকি দেখো। তাহলে একটা সময় যদি এর ভেতরে আমরা আয়তন আরও বেশি ইনক্রিজ করি, তাহলে একটা সময় ফাটবে। তাহলে যদি বেলুনটা ফাটে কেন? বা আমরা যদি এরকম যদি আমরা কি করি, প্রেসার দিই, তাহলে বেলুনটা ফেটে যাবে। তাহলে ফাটলো কেন? তাহলে চাপ নিশ্চয়ই বাড়ছিল। তাহলে বয়েল বলে ফেটে যাবে। তাহলে ফাটলো কেন? তাহলে চাপ নিশ্চয়ই বাড়ছিল। তাহলে বয়েল বলেছিল কোনো গ্যাসের আয়তন বাড়লে চাপ কমে। কিন্তু এই বেলুনের ক্ষেত্রে আমরা এক্ষুনি দেখলাম গ্যাসের আয়তনও বাড়ছে, চাপও বাড়ছে। তাহলে আমাদের এখান থেকে কোশ্চেন হতে পারে, বয়েল কি এখানে ভুল বলেছিল, হ্যাঁ কি নয়? কমেন্ট সেকশানে ফটাফট কমেন্ট করো, বয়েল এখানে ভুল বলেছিল না ঠিক বলেছিল। ততক্ষণ আরেকটা বেলুন আমরা ফুলিয়ে দেখি। তাহলে দেখো, একই রকমভাবে আমরা আরেকটা বেলুন ফোলালাম, দেখলাম তাহলে গ্যাসের আয়তন বাড়ার সঙ্গে সঙ্গে চাপ কমার কথা, কিন্তু চাপ বাড়ছে।
তাহলে দেখতে পেলাম বেলুনের ক্ষেত্রে গ্যাসের আয়তনও বাড়ছে, বেলুনের ক্ষেত্রে গ্যাসের আয়তনও বাড়ছে, আবার চাপও বাড়ছে। আর বয়েল কি বলেছিল? গ্যাসের আয়তন বাড়লে চাপ কমে। তাহলে বয়েল কি ভুল বলেছে? কমেন্ট সেকশনে জানাও ভুল না ঠিক। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবে ভুল না ঠিক বলেছিল। দেখো বয়েল অবশ্যই ঠিক বলেছিল। কেন ঠিক বলেছিল? দেখো তো বয়েল বলেছিল কোনো গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে, অর্থাৎ গ্যাসের আয়তন বাড়লে চাপ অবশ্যই বাড়বে, যেখানে অবশ্যই এম এবং টি উভয়ই স্থির থাকবে। দেখো তো আমরা যখন বেলুনটা নিয়েছিলাম তার বেলুনের ভর ছিল কত? 1 গ্রাম। তাহলে আমরা যে মুখ দিয়ে যে বায়ুটা ঢোকালাম তাহলে বায়ুরও নিশ্চয়ই ভর আছে। তাহলে ভর কি আগের মতো ফিক্সড আছে না বেড়েছে? অবশ্যই পরিবর্তিত হয়েছে, হ্যাঁ কি না? এবং আমরা যে ফু দিয়ে বায়ুটা প্রবেশ করলাম, আমাদের জানি আমরা ফু দিলে গরম হাওয়া বেরোয়। তাহলে উষ্ণতা যা ছিল আগে, এখন উষ্ণতা কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে বা বেড়েছে। তাহলে এখানে দেখলাম বেলুনের ক্ষেত্রে আমরা দেখলাম গ্যাসের ভর এবং উষ্ণতা উভয় কি হচ্ছে? পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ এই উভয় পরিবর্তনের ফলে গ্যাসের আয়তন এবং চাপ উভয় বাড়ছে। আর বয়েলের সূত্র তখনই অ্যাপ্লাই হবে যখন এম এবং টি উভয় স্থির থাকবে। এবারে বলো বেলুনের ক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্য কি? অর্থাৎ মানবে কি না মানবে সেটা তো পরের কথা, কিন্তু বেলুনের ক্ষেত্রে বয়েলের সূত্র খাটেই না। কারণ বয়েলের সূত্র অবশ্যই বলা হয়েছে তখনই বয়েলের সূত্র কাজে লাগবে যখনই কোনো গ্যাসের এম এবং টি উভয় স্থির থাকবে। যেহেতু এখানে এম এবং টি কার ক্ষেত্রে? বেলুনের ক্ষেত্রে উভয় পরিবর্তিত হচ্ছে, ফলে কোনো গ্যাসের আয়তন বাড়লে চাপ কমবে না। ফলে পরিবর্তিত হওয়ার জন্য এখানে বেলুনের ক্ষেত্রে গ্যাসের আয়তন এবং চাপ উভয়ই বাড়ছে, অর্থাৎ এখানে বয়েলের সূত্র অ্যাপ্লাই হয় না। ক্লিয়ার হলো ব্যাপারটা? আশা করব আর কারোর কোনো ডাউট নেই বেলুন সম্পর্কে বা বেলুনের এই কোশ্চেন সম্পর্কে। ঠিক আছে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো তোমাদের বোঝা গেছে নাকি বা তোমাদের এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করো আর আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। ঠিক আছে, বয়েলের সূত্রে আমরা কি করছি? বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি করে আজকের আমাদের এই সেশনটা এইখানেই আমরা শেষ করব। ঠিক আছে, চলো দেখো আমরা এখানেই করছি বয়েলের লেখচিত্র। দেখো দুটো অক্ষর নিলাম, একটা ভি বনাম পি, কারণ আমরা ভি বনাম পি লেখচিত্র প্রকৃতি আঁকবো, বা ভি এদিকটা আমরা নিচ্ছি পি, এদিকটা নিচ্ছি কি ভি। আমরা আঁকছি কি ভি বনাম পি লেখচিত্র। কার? বয়েলের সূত্রে। ভি বনাম পি লেখচিত্রের প্রকৃতি হয় সমপরাবৃত্ত। কি বললাম? সমপরাবৃত্ত। পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কি? সমপরাবৃত্ত, যা দেখতে খানিকটা এরকম। ঠিক আছে স্যার, এটা তো বুঝতে পারলাম না কি করে করলেন, আপনি নিজেই করে দিলেন, তাই তো? এবার তোমরা যদি ভি বনাম পি লেখচিত্র ডাটা নাও তাহলে একই রকমভাবেই আসবে। ঠিক আছে, তাহলে আমরা একটা দেখি ব্যাপারটা। তাহলে আমি কে এর মান ধরছি 1 সবার ক্ষেত্রে। ঠিক আছে, এবার আমরা এই সমীকরণে বসিয়ে ঠিক আছে কয়েকটা মান নিয়ে দেখি আমাদের চিত্রগুলো আসছে কিনা। ঠিক আছে, কে এর মান নিয়েছি 1, এবার আমরা ভি এর মান নিচ্ছি 1, ভি এর মান 1 নিচ্ছি। তাহলে দেখো 1 বসাও আর পি, তাহলে দেখো তাহলে পি সমান কি হবে? কে বাই ভি, তাই তো? ভি এর মান 1 নিয়েছি, তাহলে কে এর মানও 1, 1/1, তাহলে 1 হলো। আচ্ছা, এবার নিচ্ছি ভি এর মান 2, তাহলে 1/2, তাহলে হচ্ছে কি 0.5, 3 নিচ্ছি এবার, তাহলে 1/3, তাহলে 0.33, 3 নিলে 0.33, 4 নিলে কি হচ্ছে 0.25, তাহলে 1/4 সমান 0.25, তাহলে 0.25। দেখো এই 4টে ডাটা নিয়ে আমরা বসাচ্ছি হচ্ছে কিনা। দেখো ভির মানগুলো 1 2 করে পাচ্ছি, আমরা এদিকে নিচ্ছি ভি 1 2 3 4, 1 2 3 4, আর এদিকে নিচ্ছি আমাদের পির মান দশমিকে নেওয়া আছে, সবচেয়ে ছোটো দেখো 0.25 নিচ্ছি, এটা 0.5, এটা 1, এটা 1.25, এটা 1.5, 2,
2.5, ঠিক আছে। এবার করো, আমি এটা মুছে দিচ্ছি, তোমাদের এটা তো হচ্ছে না, তাহলে আমরা দেখো আমরা ওই রকম চিত্র আসছে কিনা। দেখো ভি এর মান দেখো 1, পি এর মান 1, আমরা প্রথম মান বসাই আমরা ভি এর মান 1, পি এর মান 1। দেখো ভি এর মান 1, পি এর মান 1, কোথায় আছে 1, এই যে এইখানে হলো এটা। সেকেন্ডটা দেখো ভি এর মান 2, 0 আর পি এর মান 0.5, ভি এর মান 2 আর এটা 0.5, তাহলে এইটা। আচ্ছা তারপর দেখো ভি এর মান 3 আর আমাদের পি এর মান 0.33, ভি এর মান 3 আর আমাদের 0.33, মানে এর থেকে একটু, তাহলে এই দিকে নিচ্ছি, অ্যাপ্রিবক্স নিলাম। এবার দেখো 4 দেখো ভি এর মান 4 আর পি এর মান 2.5, তাহলে ভি এর মান 4। দেখো দেখো জুড়ে দাও, হচ্ছে এটা। যদি আমরা এরকম নিই, আরও যদি নিই তাহলে এরকম হবে। তাহলে দেখো এটাকে বলা হয় কি, সমপরাবৃত্ত। আসছে তোমাদের মান, তাহলে এইভাবেই তোমরা একাধিক মান নিলে দেখবে এইরকম সমপরাবৃত্ত আসবে, ঠিক আছে। তাহলে আমাদের বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি হবে কি, যদি বলে তাহলে তোমরা লিখবে কি সমপরাবৃত্ত, বা যদি চিত্র অঙ্কন করতে বলে তাহলে তোমরা এইভাবে এঁকে দেবে। এই এত কিছু ডাটা লেখার তোমার দরকার নেই, তুমি জাস্ট ভি বনাম পি লিখবে, এদিকে পি করবে এদিকে ভি করবে, বা এদিকে পি করো এদিকে ভি করো, একই রকম হবে, দিয়ে তোমরা জাস্ট এইটাই আঁকবে, ঠিক আছে। আর এটাকেই বলা হয় কি সমপরাবৃত্ত। এইটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্রের লেখচিত্রের প্রকৃতি, যাকে যদি শর্ট কোশ্চেন পড়ে তাহলে তোমরা এইভাবে লিখবে, না হলে চিত্র আঁকতে বললে তোমরা এইভাবেই আঁকবে, ঠিক আছে। তাহলে বয়েলের সূত্রের শর্টকাট ট্রিক্স আমরা কি বললাম, বয়েল বলেছিল ভিআইপি বয়, ভিআইপি কথা অর্থ ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল টু প্রেসার, গ্যাসের প্রেসার, অর্থাৎ ভি ভ্যারাইজার 1/p, যেখানে এম এবং টি স্থির। আশা করব তোমাদের আর বয়েলের সংক্রান্ত সূত্র থেকে আর কোনোরূপ অসুবিধা নেই। এখানে তোমাদের একটা টাস্ক দিয়ে যাচ্ছি, তোমাদের হোমওয়ার্ক বলতে পারো। বয়েলের সূত্র অ্যাপ্লাই করে তোমাকে এই কোশ্চেনটাকে ব্যাখ্যা করতে হবে। কোনো জলাধারের নিচ থেকে যদি বুদবুদ উপর দিকে ওঠে তাহলে বুদবুদের আয়তন বৃদ্ধি পায়, এখানে বয়েলের সূত্র প্রযোজ্য হয় কি না ব্যাখ্যা করো। এই কাজটা দেওয়া থাকবে তোমাদের হোমওয়ার্ক, বা তোমাদের কাজ দেওয়া থাকবে, এইটার অ্যান্সার তোমরা কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো, ঠিক আছে। কি বললাম, কোনো জলধারের নিচ থেকে কোনো বুদবুদ উপর দিকে উঠলে তার আয়তন বৃদ্ধি পাচ্ছে, এখানে কি বয়েলের সূত্র প্রযোজ্য হয়? যদি হয় তার সপক্ষে, বা যদি না হয় তার বিপক্ষে যুক্তি দাও। ক্লিয়ার? আজকের এই সেশনটা এই পর্যন্ত। আমাদের এই সেশনটিকে লাইক এবং শেয়ার করো। যারা আমাদের এই সেশনে নতুন তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখা হবে পরবর্তী সেশনে এবং নতুন 11-এর ক্লাসে। ততক্ষণ ভালো এবং সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।